মনে করো তুমি একটি স্পেসশিপে আটকা পড়ে আছো যা মহাকাশে ভাসছে, আর স্পেসশিপটায় অদ্ভুত রকমের এলিয়েন বাসা বেঁধেছে। সামান্য কোনো শব্দ হলে বা তোমার গায়ের গন্ধ টের পেলে এলিয়েনগুলো তোমাকে মেরে ফেলবে। এখানেই শেষ নয়, বিষয়টি আরো ভয়ঙ্কর হবে যখন তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যেতে থাকবে আর স্পেসশিপের রিঅ্যাক্টরও প্রায় বিকল হয়ে যাবে। এমন পরিস্থিতিতে তুমি কিভাবে সার্ভাইভ করবে? আজ আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর সায়েন্স ফিকশন থ্রিলার মুভির গল্প বলবো, যা তোমাকে শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখতে বাধ্য করবে। মুভিটি শুরু হয় 2174 সালে, যখন পৃথিবীর জনসংখ্যা বেড়ে 25 বিলিয়নে চলে যায়। ফলে পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেয়। তাই মানুষ অন্য এক গ্রহ টেনিসে যাওয়ার জন্য 6000 মানুষ নিয়ে একটি স্পেস ক্রাফটে করে মহাকাশ যাত্রা শুরু করে। কিন্তু টেনিস গ্রহে পৌঁছাতে সময় লাগবে প্রায় 120 বছর। কোনো মানুষের পক্ষে এতদিন বেঁচে থাকা তো সম্ভব নয়। তাই 6000 যাত্রীর জন্য বানানো হয়েছিল আলাদা আলাদা স্লিপিং পড, যেখানে ঘুমিয়ে পড়লে তাদের বয়স বাড়বে না, খিদেও পাবে না। বিশাল এই মহাকাশ যানটি চালানোর জন্য একসাথে 3 জন পাইলটের প্রয়োজন ছিল। তাই আলাদা আলাদা টিম তৈরি করা হয়। প্রতি টিম একটানা 2 বছর জেগে থেকে জাহাজটি চালাতো, আর 2 বছর পর পরবর্তী টিমকে স্লিপিং পড থেকে জাগিয়ে দিয়ে তারা নিজে স্লিপিং পডে চলে যেত। আমরা দেখতে পাই পৃথিবী থেকে একটি মেসেজ এসেছে। মেসেজে বলা হয়েছে এটি পৃথিবীতে থাকা শেষ মেসেজ। পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যেখানে বেঁচে থাকা সমস্ত মানুষও মারা গেছে। তো এভাবেই বেশ কিছু বছর কেটে যায়। সিন শিফট হলে আমরা কর্পোরাল লিও নামে একজন যাত্রীকে দেখতে পাই, যে হঠাৎই তার স্লিপিং পডের ভেতরে জেগে ওঠে। সে আতঙ্কে দরজা ধাক্কা দিতে থাকে এবং কিছুক্ষণ পর দরজাটা খুলে সে ছিটকে বাইরে পড়ে যায়। তার শরীর থেকে সমস্ত পাইপ খুলে গিয়েছিল। তার কোনো পুরনো স্মৃতি মনে নেই। এমন সময় লক্ষ্য করে তার হাতে কিছু একটা লেখা আছে, যা থেকে সে বুঝতে পারে সে এই জাহাজের 5 নম্বর টিমের একজন পাইলট। হঠাৎই জাহাজের সব আলো নিভে যায়, চারদিকে কেউই ছিল না। সে একটি লাইটিং স্টিক নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু বিদ্যুৎ না থাকায় সে বেরোতে পারে না। সেখানে আরো 2টি পড দেখতে পায়, একটিতে লেখা কুপার আর অন্যটিতে লেফটেন্যান্ট প্যাটন। সম্ভবত লিও তাদের চেনে। কিছুটা এগিয়ে সে নিজের নামের একটি লকার খুঁজে পায়, যেখানে তার পোশাক আর একটি মেয়ের ছবি ছিল, কিন্তু মেয়েটিকে সে ঠিক চিনতে পারছিল না। লিও তারপর প্যাটনের স্লিপিং পড খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ করে জাহাজের পাওয়ার সিস্টেম ফিরে আসে, সব লাইট জ্বলে ওঠে এবং পুরো জাহাজটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। লেফটেন্যান্ট প্যাটনের পডটিও তখন নিজে থেকে খুলে যায় আর সে ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। প্যাটনেরও তার মতো কিছুই মনে নেই যে তারা এখানে কি করছে এবং বাকি সবাই কোথায়। আমরা দেখতে পাই ধীরে ধীরে তাদের মেমোরি রিগেইন হতে শুরু করে। তাদের মনে পড়ে স্পেসশিপটি সচল রাখার আগামী 2 বছরের দায়িত্ব এখন তাদের, কিন্তু তারা তাদের আরেকজন টিম মেম্বারকে খুঁজে পাচ্ছিল না। পাশাপাশি তারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো রেসপন্স পায় না। এই সময় তারা লক্ষ্য করে কেবিনের এক কোনায় একটি ভেন্টিলেশন পাইপ রয়েছে, যা দিয়ে হয়তো অন্য কেবিনে যাওয়া সম্ভব। প্যাটার্ন লিওকে নির্দেশ দেয় এই ভেন্টিলেশন দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করতে। তাই লিও ভেন্টিলেশনের ভিতর ঢুকে পড়ে এবং প্যাটন তাকে ট্রান্সমিটার দিয়ে নির্দেশ দিতে থাকে যে কোন দিকে কিভাবে যেতে হবে। লিও ভেন্টিলেশনের ভেতর দিয়ে যাওয়ার সময় বুঝতে পারে নিশ্চয়ই এখান দিয়ে এর আগেও কেউ একজন বের হওয়ার চেষ্টা করছিল। কিছু দূর গিয়ে সে আচমকা নিচে পড়ে যায়। সেখানে ছিল প্রচন্ড অন্ধকার। একটি গ্রিন স্টিকের সাহায্যে সে দেখতে পায় তার পাশে একটি অর্ধমানব কঙ্কাল পড়ে আছে, আর এটা ছিল তাদের নিখোঁজ টিম মেম্বার কুপারের কঙ্কাল। লিও বুঝতে পারে কুপারও তার মতোই বেরোনোর চেষ্টা করতে গিয়ে এখানে আটকা পড়ে মারা গিয়েছিল। সে তার নিচে একটি জালি দেখতে পায়। একটু নাড়াচাড়া করতেই সেই জালি খুলে যায় আর সে সোজা একটি স্টোর রুমের মধ্যে এসে পড়ে। সে কোনো মতে উঠে দাঁড়ায়, কিন্তু তখনই তার হঠাৎ প্যাটনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উপায় না পেয়ে সে তার লাইটিং স্টিক নিয়ে বাইরের করিডোরে চলে আসে। সেখানেও লিও সম্ভবত কাউকে দৌড়াতে দেখতে পায়। সামনের দিকে একটু এগিয়ে যেতেই দূরে দেখতে পায় একটি মেয়ে স্টিলের পাইপ দিয়ে করিডোরের দরজা ভাঙার চেষ্টা করছে। মেয়েটি লিওকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। লিও তার পেছনে দৌড়ে যায়, কিন্তু কিছুটা সামনে গিয়ে সে এক রক্ত জমিয়ে দেওয়ার মতো জিনিস দেখতে পায়। সে দেখে উপর থেকে ঝুলছে এক যাত্রীর মরা পচা লাশ, আর লাশটিকে এক বিভৎস মানুষের মতো দেখতে কিছু একটা টেনে নেয় আর খেতে শুরু করে। ভয়ে সে দৌড়ে করিডোরের দিকে এগোতে থাকে। তখন দেখতে পায় একটি নীল রঙের আলো তার দিকে এগিয়ে আসছে, আর সাথে ভেসে আসছে এক ভয়ঙ্কর
ধরনের শব্দ। লিও উল্টো দিকে তাকায়, কিন্তু সেদিক থেকেও আরেকটি নীল আলো ধেয়ে আসছিল। সে দ্রুত গিয়ে সোজা সেই স্টোর রুমে ঢুকে দরজা আটকে দেয়। জিপটি লিওকে দেখে নেয় আর দৌড়ে এসে স্টোর রুমে ঢুকে লিওর উপর আক্রমণ করতে থাকে। তখনই কুপারের লাশটি নিচে পড়ে যায় আর প্রাণীগুলো সেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে তাদের ট্রান্সমিটার কাজ করতে শুরু করে। সে প্যাটনকে এই অদ্ভুত প্রাণীদের কথা বলে, কিন্তু এসব কথা শুনে প্যাটন কিছুই বুঝতে পারছিল না। এমন সময় লিওর স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে যায় লকারে থাকা ছবিটি ছিল তার স্ত্রী, আর এই জাহাজে লিওর পুরো পরিবার ছিল। সে প্যাটনকে জানায় তার পরিবারকে খুঁজে বের করতে হবে, না হলে এই প্রাণীগুলো তাদের মেরে ফেলবে। কিন্তু প্যাটন বলে এত বড় জাহাজে তাদের খুঁজে বের করা সম্ভব নয়। তাদের প্রথম কাজ হলো রিয়েক্টর ঠিক করা। ওটা ঠিক হলেই আমরা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবো। লিও এতে রাজি হয়ে যায়। সে সাহস করে আবার করিডোরে আসে এবং একটি লকার থেকে একটি গান হাতে তুলে নেয়। সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎই লিও হাতটা কাঁপতে শুরু করে। সে বুঝতে পারছিল না তার কি হয়েছে। সে প্যাটনের কাছে এ বিষয়ে বললে প্যাটন জানায় তার হয়তো প্যান্ডোরাম হয়েছে। লিও প্যাটনের থেকে এর মানে জানতে চায়। তখন প্যাটন তাকে এক ভয়ঙ্কর ঘটনা শোনায়। একবার এক স্পেস মিশনে এক যাত্রীর হ্যালুসিনেশন হয়। সে ভাবতে শুরু করে তার আশেপাশে যা হচ্ছিল সবকিছু কোনো অভিশাপের ফলে ঘটছে। তখন সে একাই শিপের 5000 মেম্বারকে মেরে ফেলে। সে কৌশলে সব মানুষদের পড রিলিজ করে দেয় এবং তার পাগলামির কারণেই সেদিন 5000 মানুষ স্পেসে হারিয়ে গিয়েছিল। এসব শুনে লিও স্তব্ধ হয়ে যায় এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর গিয়ে সে লক্ষ্য করে সেখানে একটা মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। লিও মানুষটিকে মুক্ত করে। সে মানুষটা প্রচন্ড আতঙ্কে রয়েছে এবং সে নিজের শরীরে তেল কয়লা মাখছে। সে লিওকেও মেখে নিতে বলে এবং আরো বলে তারা আসলে চুপ থাকতে বা লুকিয়ে থাকতে। এখানে তারা বলতে নিশ্চয়ই সেই প্রাণীগুলোর কথাই বলা হয়েছে। তখনই হঠাৎ সেখানে সেই প্রাণীগুলো চলে আসে। লিও লুকিয়ে গেলেও সেই লোকটি দুর্ভাগ্যবশত লুকোতে পারে না। সেই প্রাণীগুলো লোকটিকে একেবারে ছিঁড়ে খেয়ে শেষ করে ফেলে। নরখাদকগুলো লিওকে দেখা মাত্রই তাড়া করে, তাই লিও দৌড়াতে গিয়ে ওই ফ্লোর থেকে নিচে ঝুলে যায়। কিন্তু নরখাদকগুলো সেই দড়ি ধরে তাকে উপরে টেনে তুলতে থাকে। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি এসে দড়িটা কেটে দেয় এবং লিওকেও বাঁচিয়ে নেয়। লোকটার নাম ছিল ম্যান। লিও তার হাতের ট্যাটু দেখে বুঝতে পারে ম্যান এগ্রিকালচার টিমের একজন সদস্য। ম্যানের ভাষাটা একদমই ভিন্ন, যা লিও বুঝে উঠতে পারছিল না। তাদের দুজনের মধ্যে একটা জিনিসই কমন, যেটা হলো তারা দুজনেই লুকিয়ে বেড়াচ্ছে। তারপর তারা যখন নিজের কেবিনের দিকে যাচ্ছিল তখনই সেই মেয়েটি, যাকে লিও আরো আগে দেখেছিল, সে তাদের উপর হামলা করে এবং পথ আটকে দেয়। তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। তখন লিও তার হাতের গান দিয়ে ফায়ার করে তাদের সতর্ক করে বলে, যদি আমরা এভাবে নিজেদের মধ্যে লড়াই করতে থাকি তাহলে আমরা নিজেরাই দুর্বল হয়ে যাব আর ওই নরখাদকগুলো আমাদের মেরে ফেলবে। সার্ভাইভ করতে হলে আমাদের তিনজনকেই একত্রে থাকতে হবে। কথাগুলো শুনে তারা লড়াই থামায়। মেয়েটি জানায় তার নাম নাদিয়া। সে তাদের রিয়েক্টর খুঁজতে সাহায্য করবে। মেয়েটি বলে সে 6 মাস আগেই পর থেকে বেরিয়েছিল। সে একজন বায়োলজিস্ট। এই 6 মাস ধরে মেয়েটি পোকামাকড় খেয়ে বেঁচে আছে আর অনেক কষ্টে নরখাদকদের হাত থেকে বেঁচে আসছে। এসব বলতে বলতে তারা একটি খালি চেম্বারে ঢুকে, যেখানে বেশিরভাগ পডগুলোই খালি ছিল। নাদিয়া জানায় যখন কেউ স্লিপিং পড থেকে জেগে ওঠে তখনই জীবগুলো হামলা করে তাদের মেরে ফেলে। যাই হোক, তারা তাদের কাজে আবারও বের হয়। হঠাৎ তখনই নিচের গ্রাউন্ডটা ব্রেক করে লিও ও নাদিয়া নিচে পড়ে যায়। তারা এক দুর্গন্ধময় কাদামাটির মতো জায়গায় পড়ে। চারদিকে মানুষের গলা, ডেড বডি ও হাড় কঙ্কাল রয়েছে। তারা বুঝতে পারে নরখাদকরা মানুষদের খাওয়ার পর তাদের হাড়গোড় আর অবশিষ্ট এখানেই ফেলতো। তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করার সময় একটি নরখাদক সেখানে চলে আসে। তারা তিনজন মিলেও সেই জীবটিকে হারাতে পারছিল না। অনেক চেষ্টার পর শেষমেশ তারা জীবটিকে মারতে সক্ষম হয়, তবে এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেখানে আরো বেশ কিছু জীব চলে আসে। জীবগুলো তাদের মৃত সঙ্গীদের দেহ খাওয়া শুরু করে। সেই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে অন্য একটি চেম্বারে চলে আসে। সেই জীবগুলো সদ্য পর থেকে বের হওয়া এক লোককে নৃশংসভাবে খেতে শুরু করে। অন্যদিকে আমরা প্যাটনকে দেখতে পাই যে অনেক সময় ধরেই কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। অনেক খোঁজার পর সে লক্ষ্য করে সেই ভেন্টের মধ্যে একজন লোক আটকে গেছে। সেই মানুষটার নাম গেল। প্যাটন তাকে সেখান থেকে বের করে আনে। সিন শিফট হয় আর আমরা লিওদের দেখতে পাই। তাদের পরিচয় হয় এক ব্যক্তির সাথে যে ছিল ওই শিপের একজন কুক। সে তাদের সবাইকে স্যুপ বানিয়ে দেয়। নাদিয়া তার কাছে জীবগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, যেমন তারা এই শিপে কি করে এলো এবং কেনই বা এলো। হতে পারে তারা বাইরে থেকে এসেছে, নয়তো শিপে তাদের আরো আগে থেকেই আনা হচ্ছিল। তখন কুক এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করে। ইলিয়াম স্পেসশিপের যাত্রা শুরু করার কিছু বছর পর একদিন মেসেজ আসে যে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। জাহাজের ক্যাপ্টেন, যার নাম ছিল গেল, সে এই খবরটি শুনে মানসিকভাবে ভেঙে পড়ে। সে ভাবতে শুরু করে মানুষের ধ্বংসের জন্য মানুষই দায়ী। তার মাথায় এক বিকৃত ধারণা জন্মায়, যদি পশু পাখির মতো
মানুষরাও একে অপরকে মেরে খেয়ে নিত তাহলে পৃথিবীর জনসংখ্যা এত বেশি হতো না, আর পৃথিবীও ধ্বংস হতো না। সে তার দুজন কো পাইলটকে বলে, আমাদের উচিত দুর্বল মানুষদের মেরে খেয়ে ফেলা, আর এই কাজ আমাদের এই জাহাজ থেকেই শুরু করতে হবে। কিন্তু তার কথায় বাকি দুজন রাজি না হওয়ায় গেল তাদের নৃশংসভাবে হত্যা করে এবং নরখাদকদের মতো তাদের মাংস খেয়ে ফেলে। এরপর সে একে একে যাত্রীদের স্লিপিং পড থেকে জাগাতে থাকে এবং তার এই বিকৃত চিন্তা শোনাতে থাকে। যারা রাজি হতো না তাদের সে মেরে খেয়ে ফেলতো। এভাবেই সারা জাহাজ জুড়ে নরখাদকদের পৈশাচিক কার্যক্রম শুরু হয়। সফল হবার পর গেল নিজের স্লিপিং পডে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার তৈরি করা নরখাদকদের হত্যালীলা চলতেই থাকে। ধীরে ধীরে সমস্ত নরখাদকদের মধ্যে শারীরিক পরিবর্তন দেখা দেয় বা জেনেটিক মিউটেশন হয়। বছরের পর বছর ধরে পরিবর্তিত হতে হতে তারা এই ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। কুক তার গল্প শেষ করতে চেম্বারে একটি সাদা গ্যাস ছড়িয়ে দেয়। সে সবার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে তাদের অজ্ঞান করে সেখানে ঝুলিয়ে রাখে যাতে সেই জন্তুগুলো এসে তাদের খেয়ে নেয়। লিও কুককে বোঝায় যে রিয়েক্টর ঠিক না করলে যে কোনো সময়ে শিপটি ধ্বংস হয়ে যাবে, তাই তাদের একত্রে কাজটি করতে হবে। কুক এতে রাজি হয় এবং তারা সবাই অন্য একটি রুমে পৌঁছায়। তারা নিজেদের পরিবারের পডগুলো খুঁজে পায়, কিন্তু সকল পডই খালি ছিল। লিওর স্ত্রীর পডও খালি থাকায় লিও এসব দেখে পড়ে যায়, মানে তার স্ত্রী আর বেঁচে নেই। যাই হোক, তারা রিয়েক্টরের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই দরজার সামনে ছিল বিশাল এক চেম্বার, আর তার মধ্যে সমস্ত নরখাদকগুলো গভীর ঘুমে ঘুমিয়েছিল। লিও ঝুঁকি নিয়ে সেই চেম্বার পার হওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যেতে নেয়। ম্যান তার হাত ধরে নেয়, তবে কিছুক্ষণ পর ম্যানের হাত ফসকিয়ে লিও নিচে পড়ে যায়। সে ধীরে ধীরে নিচে নেমে নরখাদকদের পিচ্ছিল এবং চামড়া নিজের গায়ে লাগিয়ে নেয়, যাতে তারা তাকে নিজেদের একজন ভাবে। কোনো মতে লিও তাদের মধ্য দিয়ে রিয়েক্টর রুমে ঢুকে পড়ে। এদিকে ম্যানের হাতে থাকা টর্চটি চেম্বারের মধ্যে পড়ে যাওয়ায় নরখাদকদের ঘুম ভেঙে যায়। একই সময়ে লিও রিয়েক্টরের কাজ শেষ করে দেয়। রিয়েক্টর স্টার্ট হতেই একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে, যার ফলে এক ঝটকায় সে চেম্বারে থাকা সমস্ত নরখাদক ঝলসে মারা যায়। লিও দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু এখনো সারা জাহাজ জুড়ে অনেক নরখাদক ছড়িয়েছিল। তারা লিওর পিছু নেয়। পালাতে পালাতে একসময় তারা দু দলে ভাগ হয়ে যায়। আমরা দেখতে পাই ম্যানের সামনে একটি ছোট বাচ্চা জীব চলে আসে। ম্যান তাকে চাইলে মারতে পারত, কিন্তু বাচ্চা হওয়ায় সে মারে না। জীবিত বাচ্চাটি এই সুযোগে লিওকে বর্ষা দিয়ে নৃশংসভাবে মেরে ফেলে। অন্যদিকে প্যাটনের কেবিনে গেলের নাক দিয়ে রক্ত বেরোতে থাকে, মানে তার মধ্যেও প্যান্ডোরামের লক্ষণ দেখা দিচ্ছিল। এটা দেখে প্যাটন একটি ইনজেকশন বের করে। গেল বুঝতে পারে এবং প্যাটনের সাথে তার লড়াই শুরু হয়। তারা ফাইট করতে করতে হঠাৎ তারা দুজনই এক হয়ে যায়। আমরা গেলকে আর দেখতে পাই না, সে প্যাটনের শরীরের সাথে মিশে গিয়েছে। এরই মধ্যে কুক সেখানে চলে আসে আর প্যাটন তাকে সেই ইনজেকশন দিয়ে মেরে ফেলে। লিও ও নাদিয়া অনেক কষ্টে দরজা খুলে প্যাটনের রুমে চলে আসে। সেখানে সব লাইট আর মেশিন চালু হয়ে গিয়েছিল। লিও একটি কম্পিউটার চেক করে জানার চেষ্টা করে তারা পৃথিবী থেকে কত বছর আগে যাত্রা শুরু করেছিল। এমন সময় প্যাটনের পাগলামো শুরু হয়। আসলে সেই মূলত গেল। আমরা যে শুনেছিলাম গেলোর মাথায় বিকৃত চিন্তা এসেছিল, আসলে তা হয়নি। প্যাটনই এসব করেছে আর সে প্যান্ডোরামে আক্রান্ত। এসব জানার পর লিও জানতে চায় এখন আমরা কোথায় আছি। তখন প্যাটন একটি জানালা ওপেন করে দেয় যাতে বাইরের সব দেখা যায়, আর বাইরের অবাক করা দৃশ্য দেখে বোঝা যায় তারা সবাই এখন জলের নিচে রয়েছে। তখনই ডিসপ্লেতে উঠে আসে আসল টুইস্ট। তারা এই গ্রহে গত 923 বছর যাবত রয়েছে, আর এত বছরে নরখাদকদের মিউটেশন হয়। এসব বুঝতে পেরে লিওর মাথা চক্কর খেয়ে যায়। প্যাটন তার উপর হামলা করে। নাদিয়া তাকে বাঁচানোর চেষ্টা করে। এমন সময় লিওর হ্যালুসিনেশন হয় আর সে গান দিয়ে জাহাজের ছাদে গুলি করে। সাথে সাথে সেখানে পানি ঢুকতে শুরু করে। তারা কোনো মতে একটি স্লিপিং পডে দুজনে একসাথে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। পুরো জাহাজটি পানিতে ভরে যায় আর সেখানে থাকা সমস্ত নরখাদকগুলো ডুবে মারা যায়। হঠাৎ জাহাজের ইমার্জেন্সি সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং জাহাজের সমস্ত স্লিপিং পড ইনজেক্ট হতে থাকে। পডগুলো পানির উপর ভেসে ওঠে। একটু পর লিও ও নাদিয়ার পডটি খুলে যায় আর তারা এক সুন্দর ঝর্ণার সামনে ভেসে ওঠে। তাদের মুখে আমরা এক প্রশান্তির হাসি দেখতে পাই, কারণ শেষমেশ তারা এই যুদ্ধে জয়লাভ করেছে। হাজার হাজার মানুষের স্লিপিং পড উপরে উঠতে থাকে, মানে এই নতুন গ্রহটিকে তারা পৃথিবীর মতো করে গড়ে তুলতে পারবে। সিনেমার শেষে দেখানো হয় টেনিস গ্রহে 1213 জন মানুষ নিয়ে মানব সভ্যতার প্রথম বছর শুরু হয়েছে। আর এভাবে এই দুর্দান্ত স্পেস হরর সিনেমা প্যান্ডোরাম শেষ হয়। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন সব সায়েন্স ফিকশন ও হরর মুভি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।